আমি এজাহারের আসামি না, মানে মামলাটা আমার নামে করা হয়নি, বা আমি এটার মূল প্রধান আসামি না, কিন্তু 1 মাস পরে আমাকে ডিবি হারুন এই মামলায় সম্পৃক্ত করলেন। কোনোটাতেই আপত্তি নাই আমার, কিন্তু তাহলে আমরা 4-2 এগুলো হচ্ছে আমার লাকি নাম্বার। 4-2 লাকি নাম্বার। তাহলে আমরা 4ই উঠাই, লাকি নাম্বার যেহেতু। ওকে, দেখি। বিসমিল্লাহ। জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমি একটু সামারি করে দেই যে আসলে এই কোশ্চেনটা কেন রাখা হলো। যে একটা সময় আপনি অনেক সংগ্রাম করেছেন, এখনো করছেন, অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আপনি গিয়েছেন, আপনাকে নিয়ে অনেক ট্রল হয়েছে, হ্যাঁ এখনো হচ্ছে, কমেন্ট বক্সে গেলেই বোঝা যায়। তো আপনি কি বলবেন যে আপনার জীবনের আসলে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, সবারই ভুল হয়। তবে আমি যদি আমার লাইফকে দেখি, পিছন ফিরে দেখি, তাহলে সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বাবা মার কথা না শুনে নিজের মন মতো বিয়ে করা। তো যেটার জন্য আমি সাফার করেছি, মানে স্টিল আই এম স্ট্রাগলিং হার্ড। তো আমি মনে করি যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এবং আমার মনে হয় যে সব মেয়েরাই, ছেলেরাও একটা পর্যায়ে এরকম একটা ভুল করে যে মই কি হনুরে, আমার বাবা মা হয়তো আমার মতো বোঝে না, আমি তো সব বুঝি। তো এইটা ভেবে নিজের পছন্দ মতন বিয়ে করাটা মনে হয় আমার লাইফের একটা বড় ভুল ছিল। এছাড়া কি আর কোনো ভুল আপনাকে আসলে রিগ্রেট করে না, যে আরো কিছু ভুল ছিল? যদি আপনি একটু পেছনে ফিরে যায়, করোনার সময়টাকে, যে আপনার যে আলোচনা সমালোচনা হচ্ছিল, যে দোষটা আসলে বারবারই সামনে চলে এসেছিল, সেটাকে নিয়ে কি বলবেন? ওখানে আমার কোনোই ভুল বা দোষ বা গুনাহ যাই বলেন, কোনোটাই ছিল না, কিচ্ছু ছিল না। তো সেই ব্যাপারে আমার কোনো রিগ্রেট নাই, কারণ আমি জানি যে একটা ব্যাপার হচ্ছে যে আমি গত 3 বছর ধরে কিন্তু ক্রমাগত মিডিয়ার সামনে আসছি, বলছি। যদি আমার বিন্দুমাত্র অপরাধ থাকতো, আমি কিন্তু এত বোল্ডলি সব ক্যামেরা, মানে গণমাধ্যম ফেস করতে আমি পারতাম না। প্রিন্ট মিডিয়া হোক অথবা ডিজিটাল মিডিয়া, আমি কিন্তু সব মিডিয়া ফেস করেছি নির্ভীক চিত্তে। নাহলে তো একজন হলেও বলতো, ওই যে সাবিনা আমার সাথে এমন করেছে। এই পর্যন্ত কেউ কোনো চ্যানেলে এই কথা বলতে পারেনি যে আমার সাথে, মানে আমার নামে যে কথাটা প্রচলিত সেটা আদৌ ঘটেছে বা সেরকম একটা নিয়ে আমার কাছে হাজির হলো। আপা, আমি আসলে সেটাই জানতে চাচ্ছি যে আপনার জায়গা থেকে আপনার আসলে বক্তব্য কি? সেই সময় যে করোনার রিপোর্টগুলো আপনারা দিয়েছিলেন, সেই সময় ধরা হয়েছিল যে না, এই রিপোর্টগুলো একটা ভুল রিপোর্ট, সেটা অর্থের বিনিময়ে সেটা রিপোর্টটা আপনারা দিচ্ছেন, অতি দ্রুত দিচ্ছেন, কিন্তু রিপোর্টগুলো আসলে প্রপার ছিল না। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে ওটা আমার মরহুম হাজবেন্ডের একটা প্রজেক্ট ছিল। তাও ব্যাপারটা হচ্ছে উনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন, যে কারণে উনি একটা বুথ বানাতেন, এছাড়া তার আর কোনো ছিল না। তো আর আমার তো রিপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে আই এম নট এ মানে ভাইরোলজিস্ট, আই এম এ কার্ডিয়াক সার্জন। তো ভাইরোলজিস্টরা এ ধরনের রিপোর্ট দিতে পারেন না। এবং আমি এটাই বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না সাবিনার লেখা বা সই করা কোনো রিপোর্ট আছে। ওইটা ঠিক আছে, আমরা যতটুকু জানি যে সেই সময় করোনার সময়কালে যে উত্তরাতে আপনারা যে হসপিটাল থেকে আসলে সেবা দিয়েছিলেন, ওই হসপিটালে যে রিপোর্টগুলো আপনারা করেছিলেন সেটা আপনার সিগনেচার নাই, আমি ধরে নিলাম, ঠিক আছে নাই, কিন্তু আপনাদের মাধ্যমে তো সেটা হচ্ছিল। আচ্ছা, প্রথমেই বলি যে আপনি যে কথাটা আমাকে প্রশ্নটা করলেন, উত্তরার একটি হাসপাতালের কথা বললেন। তো এই ভুল ধারণাটা সকলের মধ্যেই কিন্তু ওয়াইডলি স্প্রেড করা হয়েছে। উত্তরায় কোনো হাসপাতালের সাথেই আমি সম্পৃক্ত ছিলাম না। আপনি যেটা বলছেন বা অনেকেই যেটা বলে, উত্তরায় অন্য একটি হাসপাতাল, আমি তার নামটা নিতে চাচ্ছি না, আপনারা মানে গুগলেই দেখবেন, অন্য একটি হাসপাতাল যেটার সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমি ছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার। তো সবাই না এই দুটা ইকে একসাথে করে ফেলে। না, আমরা তো জানি যে সরকারি হসপিটালের ডক্টরটা কিন্তু বেসরকারি হসপিটালে চিকিৎসা দিয়ে থাকে। উত্তরা যেটা, সেটা অন্য একটি হসপিটাল, রিজেন্ট হসপিটাল, সেটার সাথে আমার কোনো রকম কোনো সম্পৃক্ততা ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আলোচনা সমালোচনাটা হলো, যে ক্লেমটা দেয়া হলো, এটার সাথে আপনার কোনো রকমের সম্পৃক্ততা নেই এবং আপনি ঘটনার শিকার। অফকোর্স।
তো এই শিকার হওয়ার জন্য তো আপনাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, আপনি অনেকটা সময় কারাগারে ছিলেন, প্রায় 3 বছর আমি যদি ভুল না করি। তো যাই হোক, আমি সত্য কিংবা মিথ্যা সেটা আসলে হ্যাঁ সেটা তো আসলে এখনো তো মামলাটা চলমান, সেটা তো একটা সময় আমরা সবাই জানতে পারবো। তারপরেও আমার জানার জায়গা থেকে আমি যদি বলি যে ঠিক আছে, একটা সময় আপনি কাজ করেছেন, আপনি একজন ডক্টর, সরকারি ডক্টর, তারপর হচ্ছে চিকিৎসা সেবা দিতেন, সবকিছুই ভালো যাচ্ছিল। তারপরে হচ্ছে একটা আলোচনা সমালোচনা হলো এবং আপনার নামে মামলা করা হলো। মামলাটা আসলে আমার নামে করা হয়নি, আসলে এটা অনেকেই জানে না। কারণ হচ্ছে কি, আমি একটা নারী, হ্যাঁ, এবং আমি মানে এই জন্যই আমি আলোচনায় এসেছি। আমার মনে হয় যে জাস্ট খুব ট্যাক্টফুলি ফোকাসটা আমার দিকে ডাইভার্ট করা হয়েছে। কারণ হচ্ছে মামলাটার 1 মাস পরে, আমি এজাহারের আসামি না, মানে মামলাটা আমার নামে করা হয়নি বা আমি এটার মূল প্রধান আসামি না, কিন্তু 1 মাস পরে আমাকে ডিবি হারুন এই মামলায় সম্পৃক্ত করলেন, আমার নামটা এখানে যুক্ত করলেন, অথচ আমি এখানে ছিলামই না। 1 মাস পরে তখন কিন্তু জিনিসটা ভাইরাল হলো, যখন আমি এখানে সম্পৃক্ত হলাম। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমার দুর্ভাগ্য বলবো, এবং হচ্ছে যে এই যে কোনো একটা নারী যখন কোনো কিছুতে নিজের অজান্তে বা নিজের মানে ইনভলভমেন্টের কারণে কোনো একটা মামলা বা যে কোনো কিছুতে আসে, তখন দেখা যায় সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, মানুষ এটা দেখতে আগ্রহ বোধ করে। যেমন আমার মামলার এজাহারের যে আসামি, তাদের নাম কেউ জানে না, জিজ্ঞেস করলেও কেউ বলতে পারবে না, অথচ তাদের নামেই মামলাটা করা হয়েছিল। কে প্রধান আসামি তার নামও কেউ বলতে পারবে না। কারাগারে আপনি ছিলেন না, কারাগারে তারাও ছিল, কিন্তু তাদের কথা কেউ জানে না। সবাই জানে এটা সাবরিনার মামলা। হ্যাঁ, তো এটা খুব, আমি বলবো যে গণমাধ্যমকে বিভ্রান্ত করে তৎকালীন এটা একটা ষড়যন্ত্রেরই অংশ, যেখানে আমাকে এখানে ইনভলভ করা হয়েছে।